আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যই আমরা রেকর্ডিংটা করতে পারছি, আর একদিনে আমরা এতগুলো ক্লাস কন্ডাক্ট করতে পারছি। আদারওয়াইজ এরকম এমপ্লয়ি পাওয়া খুব মুশকিল যে আমার সঙ্গে এতক্ষণ বজায় থাকবে এবং অত্যাচার সহ্য করবে। বুঝতে পেরেছো? তোমাদের যে ফ্রন্ট এন্ডের যে ক্লাসগুলো হচ্ছিল সেগুলো হতে একটু মানে পেড ক্লাসগুলো আমরা জেনারেলি সিটিং পজিশনে নিই, কারণ 2 ঘন্টার হয়ে যায়, কোনো কোনো সময় 1.5 ঘন্টা হয়ে যায় সেই জন্য। আর এক একটা দিনে আমাদের শিডিউল গুলো দেখবে, শিডিউলের টাইট শিডিউল থাকে, কারণ কন্টেন্ট প্রিপারেশনের একটা সময় লাগে আর কন্টেন্ট ডেলিভারির একটা সময় লাগে। ঠিক আছে, তোমাদের যা কোশ্চেন থাকবে জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা কিছু হবে না, তোমাদের সব সলিউশন হয়ে যাবে। আচ্ছা, আজকে যে ক্লাসটা পড়াবো সেটা হচ্ছে আমাদের বেসিক ইলেকট্রিক্যালের ক্লাস। ঠিক আছে, এবার বেসিক ইলেকট্রিক্যাল বলতে কি বোঝাচ্ছে, তোমাদের সিলেবাসটাতে যেটা আছে সেটা মেইনলি আছে হচ্ছে ওহমস ল। ঠিক আছে, তারপর আছে হচ্ছে কেসিএল কেভিএল। এই দুটো জিনিস তোমাদের মেইনলি আছে। তো আমি এখান থেকে একটা সেট অফ কোয়েশ্চেন্স দিয়েছি, ঠিক আছে, যেটা আমরা সলিউশন করব। এটা আমাদের মোটামুটি তাতে হয়ে যাবে। এবং এটা ছাড়াও আরো এসি সার্কিটস বলে একটা তোমাদের চ্যাপ্টার আছে, সেইখানে ওই পাওয়ার, এনার্জি, ঠিক আছে, পাওয়ার, এনার্জি, এই সমস্ত বিষয় নিয়ে আছে। এগুলো সমস্ত কিছু আমরা ডিসকাশন করবো। তো দেখো তোমাদের সিলেবাসটা দেখো, সিলেবাস আমি ওই পোর্শনটা হাইলাইট করে গেছি। সো দিজ আর ইউর ইম্পর্টেন্ট টপিকস অ্যাজ পার বেসিক ইলেকট্রিক্যাল। এইটাই করবো আমরা। কালকে সেফটি, হ্যাজার্ড, টাইপস অফ ফায়ার এক্সটিংগুইশার সেগুলো করেছি। আস্তে আস্তে যত এগোবো তত আরো জিনিসপত্রগুলো বুঝতে পারবো। আজকে চেষ্টা করবো এই ওহমস ল, কিরচফ ল আর এসি সার্কিটসটা করে থাকবো। শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে সার্কিট এলিমেন্টস কাকে বলে। হোয়াট আর সার্কিট এলিমেন্টস? জানা আছে সার্কিট এলিমেন্টস কাকে বলে? কে বলতে পারে কোনগুলোকে সার্কিট এলিমেন্ট বলে? বলো। সার্কিটের মধ্যে যে ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্স যেগুলো অ্যাড করি সেগুলোই তো সার্কিট এলিমেন্ট। এগুলো সার্কিট এলিমেন্টস। তো বেসিক্যালি রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স, এই তিনটেই হচ্ছে আমাদের সার্কিট এলিমেন্টস। এবার এই সার্কিট এলিমেন্টস এর ছোট ছোট করে পয়েন্ট একটা করে দেখো যে রেজিস্ট্যান্স কাকে বলে। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? এই যে রেজিস্ট্যান্সের ডেফিনিশনটা, এই ডেফিনিশনটা অ্যাকচুয়ালি ওহমস ল থেকে আসে। ঠিক আছে, ওহমস ল থেকে আসে। ওহমস ল থেকে আমরা এর ডেফিনিশনটা তৈরি করতে। ওহমস ল যেটা বলেছে সেটা হচ্ছে জে ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ই। এইটা বলেছে ওহমস ল। এখানে জে মানে কি? কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি। সিগমা কি? কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি। ই মানে কি? অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। স্যার আমি এসব পড়িনি স্যার, আমি পড়িনি ভি ইকুয়াল টু আইআর। তুমি যেটা পড়েছো সেটা ভুল কিছু পড়োনি, তুমি একটা ডিরাইভড ফর্ম পড়েছো। ঠিক আছে, জে কে বলা হয় কারেন্ট ডেনসিটি, দ্যাট মিনস কারেন্ট পার ইউনিট এরিয়া। সেটাকে আমি লিখতে পারি আই বাই এ। কন্ডাক্টিভিটি মানে হচ্ছে 1 বাই রেজিস্টিভিটি। রোজ এখানে রেজিস্টিভিটি, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 বাই রো। ইলেকট্রিক ফিল্ড কে আমরা লিখি ভোল্টেজ পার ইউনিট লেন্থ। এখানে ভি হচ্ছে ভোল্টেজ আর এল হচ্ছে লেন্থ। এইবার এই ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশনটা কি জিনিস সেটা আমরা সবার আগে বুঝতে পারবো। কারণ এই ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশনটা যদি বুঝতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি ই ইকুয়াল টু ভি বাই এল নয়, ই ইকুয়াল টু মাইনাস ভি বাই এল। ঠিক আছে, সেটা কেন হচ্ছে সেটা আমরা পরে বুঝবো। একটা একটা করে টপিক যখন করবো তখন এর সম্বন্ধে আরো ভালো আইডিয়া হবে। তাহলে ই সমান সমান আমার কাছে হয়ে গেল ভি বাই এল। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো
আমি যদি ভিটাকে একদিকে নিয়ে আসি আর বাকি সবগুলোকে এক জায়গায় নিয়ে যাই, তাহলে কত হবে? রো এল বাই এ ইন্টু আই। এই রো এল বাই এ যে টার্মটা, দিস ইজ এ কনস্ট্যান্ট টার্ম, একটা কনস্ট্যান্ট কে আমি লিখতে পারি। এই কনস্ট্যান্ট কে যেটা, এইটাকেই আমরা বলে থাকি রেজিস্ট্যান্স আর। এই যে রেজিস্ট্যান্স আর বেরোলো, দিস ইজ রেজিস্ট্যান্স, দিস ইজ বেসিক্যালি এ কনস্ট্যান্ট ভ্যালু, একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটাকে আমরা লিখছি কিভাবে? আর ইকুয়াল টু রো এল বাই এ দিয়ে। এই যে ফর্মটা আমি লিখেছি, এটাকে বলা হয় পয়েন্ট ফর্ম অফ ওহমস ল। এটা দিস ইজ কল্ড অ্যাজ পয়েন্ট ফর্ম অফ ওহমস ল, ঠিক আছে? আর পয়েন্ট ফর্ম অফ ওহম ল। আর এখানে আমাদের যে সম্পর্কটা আসছে, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু আর আই, অথবা আমি লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু আই। যদিও এই কথাটা লেখাটা ঠিক নয়, তার কারণ হচ্ছে আমরা এখানে এরকম ভাবে লিখবো আই ইজ প্রপোর্শনাল টু ভি। তোমরা এইটা হয়তো করে থাকবে, আই ইজ প্রপোর্শনাল টু ভি। স্যার আমি এখানে ভি প্রপোর্শনাল টু আই কেন লিখলাম না, আই কেন প্রপোর্শনাল টু ভি লিখলাম? ওহমস ল বলে হচ্ছে, তোমরা যে বাংলায় যেটা পড়েছো, কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হয়, তাই তো? যখন কিপিং অল আদার প্যারামিটারস কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, প্রেসার কনস্ট্যান্ট থাকবে, এই সমস্ত প্যারামিটার গুলো যখন কনস্ট্যান্ট থাকবে। এবার বক্তব্য হচ্ছে কেন আই প্রপোর্শনাল টু ভি হয়, সেটা ভালো করে বুঝতে হবে। বক্তব্যটা হচ্ছে এইরকম, 90% অফ দ্য স্টুডেন্টস যারা ধরো পড়াশোনা করছো, তাদের পড়াশোনাটা ডিপেন্ড করে তার বাবা মায়ের উপর, ফাদার অ্যান্ড মাদার, তাই না? তাই তো, তারাই তো টাকা পয়সা দিচ্ছে, বাবা এবং মা টাকা পয়সা জোগাড় করে নিয়ে আসছে, তারপর তোমাকে দিচ্ছে, তারপর তো তুমি পড়াশোনা করতে পারছো, তাই? সো ফাদার অ্যান্ড মাদার আর ইন অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট থাকে। সে তার নিজের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারে, নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে। কিন্তু সান বা ছেলে বা মেয়ে, যাই হোক, যদি ডটার হয়ে থাকে, সান অর ডটার, ডটার, সি ইজ ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে বাবা মা যেটা কিনে দেবে, যতক্ষণ না পর্যন্ত সে বড় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ডিপেন্ডেন্ট থাকে। এই ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট রিলেশনশিপটা আমাকে বুঝতে হবে খুব ভালো করে। সন বা ডটারের উপর কখনো বাবা বা মা ছোট বয়সে ডিপেন্ডেন্ট হয় না। বড় বয়সে ডিপেন্ডেন্ট হতে পারে, বাট ছোট বয়সে কখনো ডিপেন্ডেন্ট হয় না, তাই তো? তো কখনোই কোনো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারকে আমরা চেঞ্জ করতে পারি না, আলাদা করতে পারি না, চেঞ্জ হয় না, তাই সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তার মানে আমি কি বলতে চাইছি, এই যে আই প্রপোর্শনাল টু ভি আমি লিখলাম, এখানে ভিটা সবসময় কনস্ট্যান্ট। কিরকম ভাবে কনস্ট্যান্ট? তোমার বাড়িতে যে সাপ্লাই ভোল্টেজটা আসছে, সেটা সবসময় ফিক্সড, 240 ভোল্ট। এবার সেই 240 ভোল্ট থেকে কতটা কারেন্ট তুমি নেবে, সেটা ডিপেন্ড করবে লোডের উপর। তুমি কোন লোডটা লাগাচ্ছ তার উপর সেটা ডিপেন্ড করবে। এটাকে স্যার এটা একবার রিপিট করুন, কেটে গেল স্যার, একটু রিপিট করুন, কেটে গেল কথাটা। বলছি, এটাকে কনস্ট্যান্ট বলার থেকে বলা ভালো ইন্ডিপেন্ডেন্ট। মানে ধরো ফর এক্সাম্পল, আমি একটা, আমার বাড়িতে সকেট আছে, সেই সকেটে ধরো আমার এই বর্তমান সকেটের মধ্যে আমার মোবাইলও চার্জ হচ্ছে, আমার ল্যাপটপও চলছে, তোমাদের এরকম একটা ডিসপ্লেতে আমি লিখছি, এরকম একটা ডিসপ্লেতে লিখছি, ঠিক আছে? এই ডিসপ্লেটাতেও পাওয়ার আসছে, আমার পিছনে একটা ব্যাক এন্ডের ডিসপ্লে আছে, সেটাও চলছে, এসি চলছে, ক্যামেরা চলছে, ঠিক আছে, সবকিছু চলছে। তো প্রত্যেকটাই কিন্তু এই 240 ভোল্টের সোর্স থেকেই চলছে। মানে আমার কাছে যে টার্মিনাল ভোল্টেজটা অ্যাভেলেবেল আছে, দ্যাট ইজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট, মানে ফিক্সড। ইন্ডিপেন্ডেন্ট বলা ভালো বা ফিক্সড বলা ভালো, ঠিক আছে? বাট দ্য কারেন্ট ইজ অলওয়েজ চেঞ্জিং। কারেন্ট সবসময় কি হচ্ছে? চেঞ্জিং, বেসড অন লোড, বেসড অন লোড। লোডের ভিত্তিতে কারেন্টটা সবসময় চেঞ্জ হচ্ছে। এবার যে চেঞ্জ হয়, ভালো করে শুনবে কি বলছি, যে চেঞ্জ হয় সে সবসময় ডিপেন্ডেন্ট, কারণ না কারোর উপর নির্ভর করে হচ্ছে। দিস ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট, কারণ না কারোর উপর ডিপেন্ড করে তবে সে চেঞ্জ হচ্ছে, আদারওয়াইজ সে ডিপেন্ড, আদারওয়াইজ সে কি করে হবে, তাই না? তো এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, এটাকে একটা কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ফর এক্সাম্পল, এই দিকটা যদি আমার কাছে ওয়াই হয়ে থাকে, ওয়াই অ্যাক্সিস, এটা আমার কাছে এক্স অ্যাক্সিস যদি হয়ে থাকে, ঠিক আছে, আমরা এখানে একটা সম্পর্ক লিখি।
স্ট্রেট লাইন ইকুয়েশন, এরকম একটা স্ট্রেট লাইন ইকুয়েশন লিখি, ধরো এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এই স্ট্রেট লাইনের স্লোপ যদি হয়ে থাকে m, দ্যাট ইজ ইকুয়াল টু tan থিটা, এখানে এটা হচ্ছে থিটা, আমরা লিখি y ইজ ইকুয়াল টু mx প্লাস c। মানে যদি এই লাইনটা শূন্য দিয়ে না হয়, ধরো এরকম একটা জায়গা দিয়ে হতো, তাহলে এইটা হয়ে যেত আমার কাছে c। এটা যেহেতু এই সেন্টার লাইন দিয়ে গেছে, তো এটাকে আমি y ইকুয়াল টু mx লিখতে পারি। ধরো এটা হচ্ছে লাইন 1, এটা হচ্ছে লাইন 2, এটা হচ্ছে লাইন 1, এটা হচ্ছে লাইন 2। এবার আমার বক্তব্যটা হচ্ছে এইরকম, যে আমি যখন ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারকে প্লট করি, ভালো করে বুঝবে কি বলছি, যখন আমি কোনো ইন্ডিপেন্ডেন্ট অথবা ডিপেন্ডেন্ট প্যারামিটারকে প্লট করি, তখন তাকে একটা ফিক্সড অ্যাক্সিসে প্লট করতে হয়। আবার বলছি, একটা ফিক্সড অ্যাক্সিসে তোমাকে ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারকে প্লট করতে হয়। এই ওয়াইটা যেটা দেখতে পাচ্ছ, এই ওয়াইটা যেটা দেখতে পাচ্ছ, এই ওয়াইটা কি বলতে পারবে কেউ? ডিপেন্ডেন্ট প্যারামিটার না ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস? ওয়াইটা তো ভ্যারিয়েবল। জেনারেলি ভ্যারি কোনটাকে করাই? জেনারেলি ভ্যারি করাই হচ্ছে এক্স এর ভ্যালুটাকে। এক্স এর ভ্যালুটাকে আমরা জেনারেলি চেঞ্জ করি। তো এইটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওই জন্য এটা হচ্ছে আমার কাছে কি হয়ে গেল? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল এটাকে বলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এই ঘটনাটার জন্য কি হচ্ছে দেখো ভালো করে, এই ভোল্টেজ যেহেতু আমার কাছে কি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে ভোল্টেজ ওই জন্য সবসময় দেখবে এক্স অ্যাক্সিসে প্লট করা, এই সরি ভোল্টেজকে দেখবে সবসময় ওয়াই অ্যাক্সিসে প্লট করা, বিকজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট। আর আই কে, কারেন্টকে সবসময় দেখবে এক্স অ্যাক্সিসে প্লট করা, ঠিক আছে। মানে এই যে কোনটাকে কোথায় লিখবো সেটা পর্যন্ত ফিক্স আছে, লোকে বোঝে না এটা পরের কথা, বাট সেটা পর্যন্ত ফিক্স আছে। তাহলে আমি এই ইকুয়েশনটাতে যদি একটা বসানোর চেষ্টা করি, দেখো এই যে সম্পর্কটা আমার কাছে বেরিয়েছিল, V is equal to I into R or I is equal to 1 by R into D, এই সম্পর্কটাকে যদি আমি লিখি, তাহলে এই অনুযায়ী দেখো তো কি লিখতে পাচ্ছি। এই অনুযায়ী আমি y অ্যাক্সিসে v কে প্লট করেছি, y অ্যাক্সিস বরাবর v রয়েছে, সো দিস ইজ মাই v। v is equal to স্লোপটা কত হচ্ছে r হয়ে যাচ্ছে, আর কারেন্টটা কত হয়ে যাচ্ছে i হয়ে যাচ্ছে। তার মানে এই যে rটা আমি লিখলাম, rটা কি অ্যাকচুয়ালি স্লোপ অফ দা কার্ভ। দিস r অ্যাকচুয়ালি ইন্ডিকেটস দ্য স্লোপ অফ দা কার্ভ। মানে এই যে সম্পর্কটা আমি লিখেছি, এই সম্পর্কটাকে যদি আমি এর সাথে কম্পেয়ার করি, comparing this with y equal to mx, x এর জায়গায় আমি i বসিয়েছি, y এর জায়গায় আমি v বসিয়েছি, ঠিক আছে। তাহলে r এর ভ্যালুটা কত হচ্ছে? r এর ভ্যালুটা হয়ে যাচ্ছে আমার কাছে স্লোপ, দ্যাট ইজ দ্য tan থিটা, ঠিক আছে। তো ওই জন্য দেখবে আমরা যখন vi ক্যারেক্টারিস্টিক্স প্লট করি ফর রেজিস্ট্যান্স, সেটা কিরকম আসে? এরকম একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। vi ক্যারেক্টারিস্টিক যখন প্লট করি তখন দেখবে এরকম একটা স্ট্রেট লাইন আছে পাসিং থ্রু অরিজিন। এই দিকে আমার কারেন্ট থাকলো, এদিকে আমার ভোল্টেজ থাকলো, দিস ইজ মাই r। স্লোপ, স্লোপ ইজ ইকুয়াল টু r, দ্যাট ইজ ইকুয়াল টু tan থিটা, ঠিক আছে। এইবার এইটা হলো আমার কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, মানে এই লাইনের যে স্লোপ সেটা আমাকে আমরা বলে থাকি রেজিস্ট্যান্স। এবার রেজিস্ট্যান্সকে অনেকে অনেক রকম ভাবে ডিফাইন করে। রেজিস্ট্যান্সকে ডেফিনিশন তোমরা যেরকম ভাবে লেখো, বলো রেজিস্ট্যান্সকে কিভাবে ডিফাইন করো তোমরা? An element which does not allow, an element which blocks the flow of current, তাই তো? এটা বলো তো, এটাই তো বলো নাকি? কারেন্টের ফ্লোকে যে বাধা থাকে রেজিস্ট্যান্স বলে। এইটা হচ্ছে সবাই বলে, সাধারণ লোকজন বলে। আমরা যেহেতু সবাই অসাধারণ, তাহলে আমরা অন্য কিছু বলি। স্যার এটা কি মানে রেজিস্ট্যান্সটা কি এটা রেজিস্টরের একটা প্রপার্টি, সেটা কারেন্টকে বাধা দেয়, এটা বলতে পারি কি আমরা? হ্যাঁ, ওটাই তো লিখেছি।
an element which blocks the flow of current, সেটাই রেজিস্ট্যান্স বলছে। তো এটা লোকজন বলে, বাট আমি একটা অন্য কথা বলি। ধরো তুমি বর্তমানে একজন মোটা মানুষ, তোমার পেটটা মোটা, ঠিক আছে, ধরো যেটা তুমি, তোমাকে রোগা হতে গেলে কি করতে হবে? তুমি যদি এই ফ্যাটটা বার্ন মানুষ- করতে হবে, হ্যাঁ, ফ্যাটটা বার্ন করতে হবে স্যার। একটা বার্ন করতে হবে তুমি, তার মানে তোমাকে একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে পাস করতে হবে, তো একটা বাধা আসবে তো তোমার চোখের সামনে, তোমাকে তো একটা বাধা অতিক্রম করতে হবে, তবে তো তুমি রোগা হবে, নাকি কি বলো? হুম। ধরো তুমি বর্তমানে একটা বেকার পাবলিক, তুমি একটা ফর এক্সাম্পল গভর্নমেন্ট জব পেতে চাইছো, তাহলে মাঝখানে এখন তুমি রয়েছে, এর মাঝখানে তুমি এখন কি কি ফেস করছো? বাধা ফেস করছো না সব কিছুতে, কিছুই হচ্ছে না, ঠিক মনে হচ্ছে না, কিছুই হচ্ছে না। সো দেখো, তুমি যদি এই মাঝখানের রাস্তাটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি তুমি এই জায়গা থেকে এই জায়গায় যেতে পারবে? না স্যার। যেতে পারবে না, তাই তো? তার মানে এই রাস্তাটা তোমায় হাঁটতেই হবে, এই রাস্তাটা তোমার এই ছোট ছোট পা দিয়ে হাঁটতেই হবে। যদি হাঁটো তবে এখানে গিয়ে পৌঁছতে পারবে। তো আমি রেজিস্ট্যান্সকে এইভাবে ডিফাইন করি যে রেজিস্ট্যান্স ইজ এন এলিমেন্ট, ইট ইজ এন এলিমেন্ট, ইট ইজ এন এলিমেন্ট because of which energy transformation takes place. Energy transformation takes place. মানে কি? ধরো তুমি একজন প্রোক্রাস্টিনেটিং পারসন। প্রোক্রাস্টিনেটর মানে কি? কাল করবো, পরশু হবে, আজকে করলে হবে না, আজকে করার দরকার নেই, আমার তো অনেক সময় আছে, কাল করবো, পরশু করবো, তরশু করবো, পরে পরীক্ষা দেবো। এটাকে বলা হয় প্রোক্রাস্টিনেটিং পারসন, যেটা আমি ছিলাম একদা। আমি সব কিছু ডিলে করতাম। যতদিন না এই রেজিস্ট্যান্সটা না এসছে ততদিন আমি বুঝতে পারিনি যে প্রোক্রাস্টিনেশন ইজ দ্য কি, যার জন্য ম্যাক্সিমাম মানুষ ফেল করে। কালকে করবো ভাবলেই ফেল করে। সবসময় জানে দের ইজ নো টুমরো, কালকে বলে কিছু হয় না, গতকালটা পেরিয়ে গেছে, কালকে বলে কিছু হয় না। হোয়াট এভার বেস্ট ইউ ক্যান ডু টুডে ইউ মাস্ট ডু। আজকে তোমার পক্ষে যতটুকু বেস্ট করা পসিবল তোমাকে সেটা করতে হবে, ঠিক আছে? এবং তোমাকে ওই রেজিস্ট্যান্সটা ফেস করতেই হবে, বিকজ রেজিস্ট্যান্স ইজ অ্যান এলিমেন্ট হুইচ ডাজ দ্যাট, কি বলবো, এনার্জি ট্রান্সফরমেশন। এটা শুধুমাত্র এইরকম নয় যে আমাদের স্বাভাবিক জীবনে, মানে উই আর অল পার্ট অফ নেচার। ওই রেজিস্ট্যান্সটাও নেচারের পার্ট, আর আমরাও নেচারের পার্ট। আমরা যদি রেজিস্ট্যান্সকে ফেস করার ক্ষমতা রাখি তাহলে আমাদের মধ্যে ট্রান্সফরমেশন হয়। ঠিক সেইভাবে একটা সার্কিটে যখন ধরো ফর এক্সাম্পল আমি এরকম একটা ব্যাটারি লাগাচ্ছি, এখানে ধরো রেজিস্ট্যান্স লাগিয়েছি, রেজিস্ট্যান্স লাগানোর সঙ্গে সঙ্গে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হওয়ার জন্য এখানে একটা হিট প্রডিউস হবে তো। তার মানে ইলেকট্রিক্যাল এনার্জিটা আমার কাছে কি হলো, হিট এনার্জিতে কনভার্ট হলো তো। তো রেজিস্ট্যান্সকে ওই কারেন্টের ফ্লোতে বাধা দিচ্ছে এরকম একটা এলিমেন্ট না ভেবে এরকম একটা এলিমেন্ট ভাবো যে এলিমেন্টটা এনার্জি ট্রান্সফরমেশনে হেল্প করছে। মানে আমাদের জীবনের পরিবর্তনের জন্য যেমন রেজিস্ট্যান্সের দরকার, চাকরি পেয়ে গেলে জীবনের পরিবর্তন হবে তো, কি বলো? গভর্নমেন্ট জব পেলে জীবনের পরিবর্তন হবে তো? হ্যাঁ স্যার। হবে তো? তো এই রেজিস্ট্যান্সটা ফেস না করলে গভর্নমেন্ট জবটাও যেমন পাওয়া যাবে না, ঠিক সেইভাবে যে কোনো এনার্জি ট্রান্সফরমেশনের জন্য উই নিড রেজিস্ট্যান্স। উইদাউট রেজিস্ট্যান্স এনার্জি ট্রান্সফরমেশন ইজ নট পসিবল। যদি কোনো সার্কিটে, যদি কোনো সিস্টেমে, যদি কোনো ডিভাইসে রেজিস্ট্যান্স নাই থাকে, ধরো নেই, অ্যাবসেন্ট, তো সেক্ষেত্রে এনার্জি ট্রান্সফরমেশন হওয়াটাও সম্ভব নয়, ঠিক আছে? কোন রকম ট্রান্সফরমেশন সেখানে পসিবল হবে না, ঠিক আছে? তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের বুঝতে হবে, যে শুধুমাত্র এইরকম ভাবে যদি ডিফাইন করি রেজিস্ট্যান্সকে, তাহলে এর মিনিংটা আমাদের কাছে ঠিক ক্লিয়ার হয় না। রেজিস্ট্যান্সকে ডিফাইন করতে গেলে আমাদের এইভাবে ডিফাইন করতে হবে, যেখানে আমরা বলবো ইট ইজ সাচ অ্যান এলিমেন্ট বিকজ অফ হুইচ এনার্জি ট্রান্সফরমেশন টেকস প্লেস। যে কোনো ধরনের সার্কিটে এনার্জি ট্রান্সফরমেশনের জন্য আলটিমেটলি উই নিড রেজিস্ট্যান্সেস, ঠিক আছে?
রেজিস্ট্যান্স আমার দরকার, তবেই সেখানে এনার্জি ট্রান্সফরমেশনটা করা পসিবল। এবার এই রেজিস্ট্যান্সকে আমরা 3 ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিরকম ভাবে? যেমন ধরো 1 নম্বর হিট লস, H is equal to I square RT। এই ফর্মুলাটা থেকে দেখো, H হচ্ছে হিট জেনারেটেড, দিস ইজ দি হিট, T হচ্ছে টাইম, আর হচ্ছে রেজিস্ট্যান্স, I হচ্ছে কারেন্ট। তাহলে এইখান থেকে তুমি যদি রেজিস্ট্যান্সকে বার করতে চাও, দ্যাট উইল বি H upon I square into T। দিস ইজ ওয়ান ওয়ে অফ রিপ্রেজেন্টিং রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে আমরা হিট লসের পয়েন্ট অফ ভিউ থেকে একভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেকেন্ড যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে তার ডাইমেনশনাল পয়েন্ট অফ ভিউ থেকে। ডাইমেনশনাল পয়েন্ট অফ ভিউ, ডাইমেনশনাল পিওভি, সেটা হচ্ছে R is equal to rho LYA। দিস ইজ অ্যানাদার রিপ্রেজেন্টেশন যেখানে আমরা রেজিস্ট্যান্সকে এইভাবে দেখাতে পারি। আর কি ভাবে রেজিস্ট্যান্সকে দেখানো যেতে পারে? আর দেখানো যেতে পারে হচ্ছে ওহমস ল থেকে, যেভাবে আমরা দেখলাম ওহমস ল থেকে দেখলাম V is equal to I into R। দিস ইজ অ্যানাদার ওয়ে অফ রিপ্রেজেন্টিং তোমার রেজিস্ট্যান্স। আর কিভাবে করা যেতে পারে? আর করা যেতে পারে হচ্ছে টেম্পারেচার উপর রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, আমরা জানি RT is equal to R0 into 1 plus alpha T। R0 into এখানে একটা লিখতে হবে 1 plus alpha T। ঠিক আছে, যেখানে আলফাটা হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, coefficient of temperature coefficient, sorry, temperature coefficient of resistance। R0 টা কি? রেজিস্ট্যান্স এট 0 ডিগ্রি সেলসিয়াস। T টা কি? টেম্পারেচার ডিফারেন্স। ঠিক আছে, RT টা কি? RT টা হচ্ছে যে টেম্পারেচারে তুমি রেজিস্ট্যান্সটা বার করতে চাইছো। ঠিক আছে, তো দিস আর অল দি টিপিক্যাল ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন অফ রেজিস্ট্যান্স যেখান থেকে আমরা রেজিস্ট্যান্স বার করা যায়। যখন আমরা বলি কন্ডাক্টরের কথা, কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এই মাইক্রোফোন বন্ধ করো, যখন আমরা দেখি কন্ডাক্টরের কথা তখন দেখা যায় যে আলফা ভ্যালুটা তোমার পজিটিভ, আলফা ইজ পজিটিভ। তার মানে কি কন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমি টেম্পারেচারটা বাড়াই, রেজিস্ট্যান্স উইল, বলো কি হবে? যদি টেম্পারেচার ডিফারেন্স বাড়ে, রেজিস্ট্যান্স কি হবে? বাড়বে তো, resistance will go up। For semiconductor and insulator, the opposite thing happens. Alpha is negative, মানে temperature coefficient of resistance is negative। If I increase the temperature, the resistance will go down, the resistance will fall, resistance কমে যাবে। So these are some of the findings of resistance। ঠিক আছে, আমি এই সংক্রান্ত একটা ডিটেইল নোট দিয়ে দেবো, আমাদের কাছে আছে আমরা RRBJ সংক্রান্ত। ঠিক আছে, যেখানে রেজিস্ট্যান্স সম্বন্ধে লেখা আছে, আরো অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, আমি জাস্ট যেগুলো আমার ইম্পর্টেন্ট পয়েন্ট মনে পড়ছে আমি যেগুলো তোমাদের রেজিস্ট্যান্স সম্বন্ধে বলছি। ঠিক আছে, V square by P তো করা যায়। হ্যাঁ, V square by P পাওয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে তুমি বলছো। ঠিক আছে, এগুলো স্ট্যান্ডার্ড, এগুলো ভাবে বলা হয় ডাইমেনশনাল ফর্মুলা, ওহমস ল, এগুলো তুমি ঠিক বলছো, ভুল কিছু। তো এইরকম ডিফারেন্ট ইকুয়েশনস এর ফর্মসে আমরা রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমাদের ওহমস লটা মোটামুটি বোঝা গেল 1 নম্বর। তারপর আমরা বুঝতে পারলাম হচ্ছে রেজিস্ট্যান্সের ব্যাপারটা। ঠিক আছে, রেজিস্ট্যান্সকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। এইবার একটা ছোট্ট আইডিয়া তোমাদের দিই, পেজটা শেষ হয়ে যাচ্ছে। আমি ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্সটা আলাদা করে পরে একদিন বলবো। ঠিক আছে, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট। দেখো এই যে সার্কিটটা আমরা এঁকেছিলাম, এই যে সার্কিট বলবো না, মানে গ্রাফটা আমরা এঁকেছিলাম, এদিকে ছিল I আর এদিকে ছিল V, তাই তো? তাহলে আমাদের কাছে যে কার্ভটা এসেছিল, আমাদের কাছে যে লাইনটা এসেছিল, সামথিং লাইক দিস এসেছিল। আচ্ছা ধরো তো আমি একটা জিনিস করলাম, এরকম একটা জিনিস করলাম,
এই লাইনটাকে আমি তলায় শুইয়ে দিলাম এদিকে, মানে এরকম একটা স্ট্রেট লাইন ভাবলাম which is passing through x axis, ঠিক আছে। আর একটা স্ট্রেট লাইন ভাবলাম এরকম একটা, ধরো এই নীল রঙের লাইনটা, যেখানে আমি এইটাকে এই দিকে শুইয়ে দিলাম এদিক বরাবর। এবার একটু আমাকে আইডিয়া করে বলো তো, এই যে লাইন বরাবর ভোল্টেজ কি আছে, এই লাইন বরাবর যে কোনো পয়েন্টে ভোল্টেজ কি হবে? ভোল্টেজ তো জিরো হবে স্যার। ভোল্টেজ জিরো হবে। কারেন্ট কি হবে? কারেন্ট হাই হবে। কারেন্ট ধরো হাই হলো বা যে কোনো একটা ভ্যালু, ধরে নিচ্ছি আমি ইনফিনিট পর্যন্ত চলে যাচ্ছে, ধরো আমি ইনফাইনাইট ভ্যালুটা নিচ্ছি। আচ্ছা, ভোল্টেজ জিরো আর কারেন্ট ইনফিনিটি, এটাকে কি বলে? শর্ট সার্কিট। শর্ট সার্কিট, কারেক্ট। একটা সার্কিটে শর্ট সার্কিট হয়ে গেলে সেটাকে বলে শর্ট সার্কিট। আচ্ছা, ওহমস ল তো বললো যে ওহমস ল বললো যে ভি ইকুয়াল টু আইআর, তার মানে এটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এটাই তো ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে ট্রু, এটাই তো ওহমস ল বললো, তাই না? এটাই তো বললো নাকি গো, কি বলো? হ্যাঁ স্যার। কিন্তু এইটা কি বলেছে? ওহমস ল থেকে কি আমি এই লাইনটাকে, এই লাইন ইকুয়েশন, এই লাইনের যে স্ট্রেট লাইন পাসিং থ্রু এক্স অ্যাক্সিস, এটাকে কি আমি এক্সপ্লেন করতে পারি লাইন নাম্বার 1? এটা তো ভি ইকুয়াল টু আইআর সম্পর্কটাকে মানছে না তো। আই ইকুয়াল টু ইনফিনিটি হওয়া মানে কি? ভি ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু আই, ঠিক আছে। এখানে আই ইকুয়াল টু ইনফিনিটি হওয়া মানে কি? আর ইকুয়াল টু জিরো, রেজিস্ট্যান্স জিরো হয়ে গেছে। রেজিস্ট্যান্স জিরো হয়ে যাওয়ার জন্য আই ইকুয়াল টু ইনফিনিটি হয়েছে, আদারওয়াইজ তো পসিবল নয়। কি বলতে চাইছি বুঝতে পারছো? তাহলে এই ইকুয়েশন, এটাকে তো এক্সপ্লেন করতে পারলো না ওহমস ল। এই যে স্ট্রেট লাইনটাকে এক্সপ্লেন করতে পারলো না ওহমস ল, কিন্তু সেটা ইলেকট্রিক্যাল সার্কিটে হয়, আমরা জানি তো শর্ট সার্কিট হচ্ছে। শর্ট সার্কিট যে কন্ডিশনটা, সেটা ওহমস ল দিয়ে আমরা ডিফাইন করতে পারি না, ঠিক আছে। আবার বলছি, শর্ট সার্কিট কন্ডিশনটাকে ওহমস ল দিয়ে ডিফাইন করা যায় না, কারণ কোনো এমন জিনিস কি দেখেছো যার রেজিস্ট্যান্স জিরো হয়? জানা আছে যে এই সার্কিটটা রেজিস্ট্যান্স জিরো বা এই এলিমেন্টটার রেজিস্ট্যান্স জিরো নেই, তো জানবে কি করে? তো শর্ট সার্কিট কেসটাকে এক্সপ্লেন করার জন্য আমাদের দরকার পড়ে হচ্ছে কেসিএল এর, কিরচফস কারেন্ট ল। কিরচফস কারেন্ট ল মানে ইলেকট্রিক্যাল সার্কিটের পার্টিকুলারলি শর্ট সার্কিট কন্ডিশনটাকে এক্সপ্লেন করার জন্য কিরচফ বাবু এই জিনিসটা তৈরি করি। উল্টো দিকে তুমি যদি এইটাকে দেখো, এই যে ডায়াগ্রামটাকে দেখো, এই লাইনটাকে যদি দেখো which is passing through তোমার এক্স অ্যাক্সিস, এক্ষেত্রে তুমি কি বলতে পারবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ভোল্টেজ? ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? ধরো ভি এর ম্যাক্সিমাম কত পারে? ইনফিনিটি হতে পারে। কারেন্ট কত হবে? জিরো হবে। তাহলে এই কন্ডিশনটা কোথায় রেখেছো? ভোল্টেজ ইনফিনিটি রয়েছে বা ভোল্টেজের একটা ফিক্সড ভ্যালু আছে, ধরে নাও কোনো একটা ফিক্সড ভ্যালু আছে, কিন্তু কারেন্ট জিরো। এটা কোন কন্ডিশনকে বলে? ওপেন সার্কিট। ওপেন সার্কিট কন্ডিশন। তোমার বাড়িতে যে সকেটটা আছে, সুইচটা অন করলে সেটাকে কি কন্ডিশন বলবো? যদি কোনো লোড লাগানো না হয়, জাস্ট সকেটে যদি আমি সুইচটা অন করি, সেটাকে কি কন্ডিশন বলবো? ওপেন সার্কিট বলবো তো। তার একপাশে 240 ভোল্ট আছে, আমি তো কোনো লোড লাগাইনি, কিন্তু 240 ভোল্ট আমি যখনই মাপতে যাব তখন তো পাবো সেখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, অথচ 240 ভোল্ট প্রেজেন্ট আছে। তাহলে এই কন্ডিশনটা তো ইলেকট্রিক্যাল সার্কিটে অকার করে। কি বলতে চাইছি বুঝতে পারছো? তাহলে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকেও কি তুমি কি ওহমস ল দিয়ে ডিফাইন করতে পারবে? যেখানে ভি তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। ভি ইনফিনিটি হওয়া মানে কি? ভি ইনফিনিটি হওয়া মানে হচ্ছে আর হ্যাজ বিকাম ইকুয়াল টু ইনফিনিটি, ঠিক আছে। এই ইকুয়েশনে যদি আই ফিক্স থাকে, তাহলে আর কে ইনফিনিটি হতে হবে such that the voltage becomes infinite. রেজিস্ট্যান্স ইনফাইনাইট, এরকম কিছু জিনিস আছে, জানা আছে ইলেকট্রিক্যাল সার্কিটে?
একমাত্র ওপেন সার্কিটই আমরা ইনফাইনাইট রেজিস্ট্যান্স ধরতে পারি, তাই না? তো এই কার্ভ নাম্বার 2 এটাকেও কিন্তু এক্সপ্লেন করা গেল না ওহমস ল দিয়ে। সেইটাকে বোঝানোর জন্য আমার দরকার পড়লো কেভিএল এর, কিরচফ ভোল্টেজ ল। কিরচফ ভোল্টেজ ল এটা দরকার হতো, ঠিক আছে? তো ডেভেলপমেন্টটা কোথা থেকে হচ্ছে খুব ভালো করে বুঝবো। ইলেকট্রিক্যাল সার্কিটের যে ডিফারেন্ট কন্ডিশনস সেগুলোকে যখন আমরা এক্সপ্লেন করতে পারলাম না ভায়া ওহমস ল, তখন আমাদের এই রিকোয়ারমেন্টস অফ কিরচফ লস দরকার হয়ে পড়বে। এবার যদি ডেফিনিশনসে তুমি যদি যাও, ডেফিনিশন অনুযায়ী তুমি যদি চেক করো, কেসিএল কি বলছে? সামেশন অফ ইনকামিং কারেন্টস টু এ নোড ইজ ইকুয়াল টু 0। তার মানে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 0। এর বক্তব্য কি? ধরো একটা জায়গাতে আমি একটা সার্কিট নিচ্ছি এইরকম, আমি একটা সার্কিট নিচ্ছি এইরকম, ধরো একটা সার্কিট। নোড কাকে বলে? হোয়াট ইজ এ নোড? ওয়্যার মোর দ্যান, ওয়্যার বলো, দুটো এলিমেন্ট যুক্ত থাকবে। মোর দ্যান টু ব্রাঞ্চেস মিট, টু ব্রাঞ্চেস মিট, যেখানে দুটোর বেশি ব্রাঞ্চ মিট করবে। ব্রাঞ্চ মানে কি? ব্রাঞ্চ মানে কি? মানে দুটো এলিমেন্ট যেখানে যুক্ত হচ্ছে স্যার। where the current remains constant, the current remains constant। কি ব্যাপার? এই পয়েন্টটা দেখো, দুটো তিনখানা ব্রাঞ্চ এসে মিশেছে। এইটা একটা কমপ্লিট ব্রাঞ্চ, এইটা একটা কমপ্লিট ব্রাঞ্চ, আর এইটা একটা কমপ্লিট ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে কি? ব্রাঞ্চ হচ্ছে যার মধ্যে দিয়ে কারেন্ট ফিক্সড আছে। মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি আই অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে এই ব্যাটারির মধ্যে দিয়ে আই অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তলার দিকে যদি I1 কারেন্ট ফ্লো হয়, তো এখানে তো একটা এলিমেন্ট হচ্ছে, অসুবিধা নেই। তো এখানে আরো যত এলিমেন্ট খুশি থাকুক না কেন, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে তো I2 কারেন্ট ফ্লো হবে। এখানে যতগুলো এলিমেন্ট থাকুক না কেন, সবার মধ্যে দিয়ে তো I1 কারেন্ট ফ্লো হবে। তার মানে যে সার্কিটে, মানে যে পাথের মধ্যে কারেন্ট রিমেন্স কনস্ট্যান্ট, যে পাথের মধ্যে কারেন্ট রিমেন্স কনস্ট্যান্ট, সেই কমপ্লিট পাথটাকে আমি একটা ব্রাঞ্চ হিসেবে ট্রিট করব। তার মানে এখানে এটা আমার 1 নম্বর ব্রাঞ্চ, এটা 2 নম্বর ব্রাঞ্চ, এটা 3 নম্বর ব্রাঞ্চ, ঠিক আছে? এইরকম তিনটে ব্রাঞ্চ, দুটোর বেশি ব্রাঞ্চ যেখানে মিট করবে, সেই পয়েন্টটাকে আমি বলবো নোড হিসেবে। এই নোডগুলোকে বলবো আমরা প্রিন্সিপাল নোড হিসেবে, সবকটাকে বলবো প্রিন্সিপাল নোড হিসেবে। একটা সার্কিটে দেখো, এখানে তুমি যদি চেক করে দেখো, তাহলে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট আছে যেখানে মোর দ্যান 2 ব্রাঞ্চেস মিট। সো देयर আর 2 নোডস আর अवेलेबल, 1 and 2। যদি দুটো নোড থাকে, তাহলে যে কোনো একটা নোডকে আমরা গ্রাউন্ড করতে হয়। কনসিডারিং দিস টু বি গ্রাউন্ড, এটাকে আমরা বলে থাকি হচ্ছে রেফারেন্স নোড। রেফারেন্স নোড এইটাকে আমরা বলে থাকি হচ্ছে নন রেফারেন্স নোড। নন রেফারেন্স নোড। তাহলে সামেশন অফ ইনকামিং কারেন্টস টু এ নোড ইকুয়াল টু 0 মানেটা কি? ধরো এইখান দিয়ে একটা কারেন্ট হচ্ছে I1, এখান দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে I2, এখান দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এখান থেকে একটা কারেন্ট বের হচ্ছে I2, এখান থেকে কারেন্ট বের হচ্ছে I1। এই যুক্তিতে তুমি যদি খাটাও, তার মানে এই নোডে কতগুলো ইনকামিং কারেন্ট কি কি হলো? একটা ইনকামিং কারেন্ট হচ্ছে I, যেহেতু I1 বেরিয়ে যাচ্ছে, ওর ইনকামিং ভার্সনটা কত হবে? -I1। যেহেতু I2 বেরিয়ে যাচ্ছে, তাহলে ইনকামিং কারেন্ট কত হবে? -I2। তাহলে অল দ্য ইনকামিং কারেন্ট টু দ্যাট নোড ইকুয়াল টু 0 মানে হচ্ছে I minus I1 minus I2 equal to 0। এই সামেশন অফ I equal to 0 মানে এইটা বোঝাচ্ছে। তো এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, যদি I1 আর I2 টাকে অন্যদিকে নিয়ে যাই, তাহলে এখানে আমরা অন্যভাবে লিখতে পারি, সামেশন অফ ইনকামিং কারেন্টস, ইনকামিং কারেন্টস টু এ নোড, যেটা ধরো I কারেন্টস টু এ নোড, is equal to
সামেশন অফ outgoing currents from that node তো এই যে সামেশনটা লিখছি এটাই হচ্ছে অ্যাজ পার কেসিএল, ঠিক আছে, or applying KCL at node A, ঠিক আছে, সাপোজ দিস ইজ নোড A, এটা আমি ধরে নিচ্ছি নোড A। এই নোড A তে যদি আমি KCL অ্যাপ্লাই করি তাহলে আমি এই স্টেটমেন্টটা লিখব, ঠিক আছে, বলতে পারলাম? দেখো বলো ভাই সকল, কারোর কোনো কোশ্চেন, কারোর কোনো জিজ্ঞাসা, এই অবধি কারোর কোনো সমস্যা? স্যার যে নোডটাতে আমরা গ্রাউন্ড করেছি ওটাতে 3টা ব্রাঞ্চ, কিভাবে হলো ওটা একটু দেখেন। হ্যাঁ, ওটাকে 3টা ব্রাঞ্চ কোনটা কোনটা, যেটা তিনটে ব্রাঞ্চ গ্রাউন্ড করেছে? এই যে এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, বুঝতে পারলি? ঠিক আছে। নেক্সট হচ্ছে কেভিএল। সেটা এত কান্নাকাটি করছে স্যার কেভিএল। হ্যাঁ বলো। স্যার তাহলে জাংশন কখন হবে, যখন 3টে ব্রাঞ্চ একসাথে মিট করবে? বলছি সব বলছি। কেভিএল কি বলছে? সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড এ লুপ ইজ ইকুয়াল টু 0, এটা বলছে কেভিএল। এবার লুপ মানে কি? ধরো আমি এখানে একটা সার্কিট কনসিডার করছি, সিম্পল সার্কিট কনসিডার করছি। এখানে তুমি যদি খেয়াল করে দেখো, দেয়ার আর মাল্টিপল লুপস। এইটা একটা লুপ, এইটা একটা লুপ, এইটা একটা লুপ, এইটা একটা বড় লুপ, এইটা আর একটা সেকেন্ড বড় লুপ, ঠিক আছে, মানে এইটা একটা লুপ কিন্তু, ঠিক আছে, এইখান দিয়ে গিয়ে এরকম ভাবে ফেরত আসছে। বলছে সব থেকে ছোট লুপকে বলা হয় মেশ। যেমন এটা তো সব থেকে ছোট লুপ, এটা একটা ছোট লুপ, এটা একটা ছোট লুপ, এটা একটা ছোট লুপ। স্মলেস্ট যে লুপ হয় সেটাকে বলা হয় মেশ। লুপ মানে হচ্ছে যেখানে একটা সার্কিট বা একটা কারেন্ট ফ্লো করার জন্য একটা কমপ্লিট পাথ পাচ্ছে। যেমন এইখান দিয়ে একটা কমপ্লিট পাথ পাচ্ছে, এইখান দিয়ে একটা কমপ্লিট পাথ পাচ্ছে, এইটার মধ্যে একটা কমপ্লিট পাথ পাচ্ছে, এর মধ্যে দিয়ে একটা কমপ্লিট পাথ পাচ্ছে, সেইটাকে আমরা বলবো অ্যাজ এ লুপ হিসেবে। আর স্মলেস্ট যে লুপ হবে সেটাকে বলবো মেশ। জাংশন আর নোড দুটো একই টার্ম, ঠিক আছে, মোরলেস দুটো একই টার্ম বলতে পারো। জাংশন মানে যেখানে হচ্ছে মিট করছে, জাংশন। সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইনসাইড এ লুপ ইকুয়াল টু 0 যদি এটা লিখতে হয় তাহলে কিভাবে লিখবো? এই কেভিএল এর সঙ্গে আমাকে মনে রাখতে হবে দুটো টার্ম অ্যাসোসিয়েটেড হয়ে আছে, আর এই কেসিএল এর সঙ্গে দুটো টার্ম অ্যাসোসিয়েটেড হয়ে আছে। সেটা হচ্ছে KCL is associated with, ভালো করে মনে রাখবে, 1 নম্বর টার্ম নোড ভোল্টেজ। নোড ভোল্টেজ মানে কি? এই নোডে কত ভোল্টেজ আছে, VA, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নোড ভোল্টেজ এন্ড ব্রাঞ্চ কারেন্ট। হোয়াট ইজ ব্রাঞ্চ কারেন্ট? ধরো এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে সে I। KCL is associated with node voltage and branch current. KVL is associated with, 1 number, loop current and branch voltage. লুপ কারেন্ট মানে হচ্ছে এই যে কমপ্লিট লুপটা তৈরি হয়েছে, এই লুপের মধ্যে যে কারেন্ট আছে, এই লুপটাকে সাপোজ সে I1, ছোট হাতের I1 লিখছি, সাপোজ দিস ইজ I2, সাপোজ দিস ইজ I3। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার আমি কি এই কারেন্টটা যেটা লিখলাম I1, এই কারেন্টটা যেটা লিখলাম সেই দুটো কি আলাদা? হ্যাঁ, দুটো আলাদা। এটা অর্ধেক লোক বোঝে না যে এই দুটো কারেন্ট আলাদা। কিভাবে আলাদা?
এই I1 যে কারেন্টটা আছে সেটা এই রেজিস্ট্যান্স R2 এর মধ্যে দিয়েও যাচ্ছে, রেজিস্ট্যান্স R1 এর মধ্যে দিয়েও যাচ্ছে। কিন্তু এই যে ব্রাঞ্চ কারেন্ট I1 টা আছে সেটা কেবলমাত্র রেজিস্ট্যান্স R1 আর এই সোর্স E এর মধ্যে দিয়ে যাচ্ছে বা V এর মধ্যে দিয়ে যাচ্ছে। লুপ কারেন্টটা E R1 আর R2 এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, আর I1 টা E আর R1 এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। দিস ইজ পয়েন্ট নাম্বার 1। ব্রাঞ্চ কারেন্ট এন্ড লুপ কারেন্ট আর টু ডিফারেন্ট কারেন্টস। ঠিক আছে, এখানে I1 যেটা আছে দিস ইজ কল্ড অ্যাজ ব্রাঞ্চ কারেন্ট which is associated with KCL. এই I1 টাকে আমরা বলবো লুপ কারেন্ট which is associated with KVL, যেটা KVL এর সাথে অ্যাসোসিয়েটেড। সেকেন্ড যে টপিক যেটা বললাম সেটা হচ্ছে নোড ভোল্টেজ। নোড ভোল্টেজ মানে হচ্ছে সাপোজ ধরো দিস ইজ আ নোড সে A, তাহলে এই নোডের কোন একটা পোটেনশিয়াল থাকবে দ্যাট ইজ কল্ড অ্যাজ নোড ভোল্টেজ। VA is my node voltage. Now what about branch voltage? Branch voltage মানে হচ্ছে সাপোজ ধরো এইখানে ব্রাঞ্চ একটা এলিমেন্ট আছে, সাপোজ ধরো দিস ইজ আ এলিমেন্ট R2, এবার এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সে I2, তাহলে এই I2 কারেন্ট আর R2 রেজিস্ট্যান্সের জন্য সাপোজ এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে V2, this V2 is equal to I2 into R2, this is my branch voltage. This branch voltage can be different as compared to node voltage or can be same as well, but they are alada. ঠিক আছে, মানে আমার বলার বক্তব্যটা হচ্ছে এরকম, ব্রাঞ্চ ভোল্টেজ নোড ভোল্টেজ ইকুয়াল হতে পারে, বেশ কিছু কেসে ব্রাঞ্চ ভোল্টেজ আর নোড ভোল্টেজ সেম হতে পারে, বাট কিন্তু সবকটা কেসে নয়, সবকটা ফিগারের জন্য সেটা ট্রু নয়। যেমন এই ফিগারটার জন্য এই যে V2 যেটা হবে সেটাই এখানকার নোড ভোল্টেজ হবে VA, বাট যদি এটা অন্যরকম একটা সার্কিট আমি ডিজাইন করতাম সেক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চ ভোল্টেজ আর নোড ভোল্টেজ আলাদা হয়ে যাবে। ব্রাঞ্চ কারেন্ট আর লুপ কারেন্ট সেম হতে পারে, বাট দে আর নট সেম ফিজিক্যালি। তুমি যদি দুজনের অ্যানালিসিসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, একটা হচ্ছে KVL এর জন্য আমাদের লুপ কারেন্ট ব্রাঞ্চ ভোল্টেজের দরকার পড়ছে, আর KCL এর জন্য আমাদের নোড ভোল্টেজ আর ব্রাঞ্চ কারেন্টের দরকার পড়ছে। 99% of the students do not know the difference between loop current branch voltage and node voltage and branch current. তাহলে এই যে সার্কিটটা রয়েছে এই সার্কিটের মধ্যে তোমাকে যদি কেউ KVL অ্যাপ্লাই করতে বলে তাহলে তুমি কি লিখবে? যদি আমি শুধু এইটুকু লুপকে কনসিডার করি তাহলে এই লুপের জন্য বলো যে ভোল্টেজ ড্রপটা হয় অ্যাক্রস রেজিস্ট্যান্স সেটাকে আমরা অ্যাক্রস সোর্স সেটা আমরা পজিটিভ ধরে নিই, আর যে কোনো লোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা আমরা নেগেটিভ ধরি। তো প্লাস E মাইনাস I1 ইনটু R1, কারেন্ট যেদিক থেকে ঢুকছে সেদিকে পজিটিভ ধরা হয় আর যেদিক থেকে বেরোচ্ছে সেটাকে বলা হচ্ছে নেগেটিভ হিসেবে। এইভাবে আমরা সবসময় মনে রাখবো যে রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ভোল্টেজ ড্রপ ইজ অলওয়েজ নেগেটিভ। মাইনাস এর মধ্যে দিয়ে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে মাইনাস R2 ইনটু এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে। দিস কারেন্ট ইজ নাথিং বাট, ভালো করে বুঝবে, দিস কারেন্ট ইজ নাথিং বাট ছোট হাতে রাখবে I1 মাইনাস I2। এই কারেন্ট আর এই কারেন্টের যে ডিফারেন্স কারেন্ট সেটাই এর মধ্যে দিয়ে ফ্লো করছে। সো ক্যাপিটাল I2 যেটা আমি লিখেছি দ্যাট ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন স্মল I1 এন্ড স্মল I2। ঠিক আছে, সো এইটা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট অফ KVL। এই স্টেটমেন্টে দেখো যে ইকুয়েশনে যে এলিমেন্ট যে কারেন্ট গুলো ইউজ করেছি দিস অল কারেন্টস আর লুপ কারেন্টস, আর এই ইকুয়েশনটাতে যে কারেন্ট গুলো আমি ব্যবহার করেছি দিস অল আর ব্রাঞ্চ কারেন্টস। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, এটা তোমরা বুঝতে পারলে কিনা বলো সবার আগে। KCL KVL করার আগেও তোমাদের এই পয়েন্টটা বুঝতে হবে যে ডিফারেন্স বিটুইন লুপ কারেন্ট এন্ড ব্রাঞ্চ ভোল্টেজ, ব্রাঞ্চ কারেন্ট এন্ড নোড ভোল্টেজ। সবার আগে বলো এটা বুঝতে পারলে কিনা, কি বললাম? হ্যাঁ স্যার। এবার বলো কতজন জানতে? জানতাম না স্যার। ITI পাস হয়ে গেছে তো? কি বলছেন স্যার? ITI পাস হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, ডিপ্লোমা পাস তো হয়ে গেছে স্যার। ডিপ্লোমা পাস হয়ে গেছে, গুড, এনজয়। ঠিক আছে, এই জন্য বেশ কিছু পণ্ডিত আছে যে পণ্ডিত গুলো
এই তোমাদের অঙ্ক করতে গিয়ে এই অঙ্কগুলোতে পুরো ছড়িয়ে দেয়। ঠিক আছে, বেশ কিছু পণ্ডিত আছে যারা এই অঙ্কগুলো করতে গিয়ে পরে ছড়িয়ে দেয়, কারণ তারা জানেই না কোনটাকে কি বলে। কেভিএল লিখছে কিন্তু ব্রাঞ্চ কারেন্ট দিয়ে, কেসিএল লিখছে কিন্তু লুপ কারেন্ট দিয়ে। বুঝতে পারছো কি বলতে চাইছি? এর পরে যে স্টেপটা আছে সেইটা হচ্ছে, যদি কোনো একটা সার্কিটে আমার দরকার পড়ে আমি কেসিএল এর সঙ্গে ওহমস ল অ্যাপ্লাই করতে পারি একসাথে। যদি আমি ওহমস ল অ্যাপ্লাই করি কেসিএল এর সাথে, সেটাকে বলা হয় কি বলতে পারে, নোডাল অ্যানালিসিস। আর কেভিএল এর সাথে যদি আমি ওহমস ল অ্যাপ্লাই করি একসাথে, তখন সেটাকে আমরা বলবো মেশ অ্যানালিসিস। লোকে তো কেসিএল কেই বলে দেয় নোডাল অ্যানালিসিস, কেভিএল কেই বলে দেয় মেশ অ্যানালিসিস। তাই তো বলে তো? হ্যাঁ স্যার। এই গন্ডগোলটার জন্যই কিন্তু সমস্ত প্রবলেম হয়। সাধারণ কেসিএল আর কেভিএল এর যে বেসিক ফান্ডামেন্টালস সেটাই লোকে ক্লিয়ার নেই। আমি যে কনসেপ্ট তোমাদের বলবো চোখ বন্ধ করে মনে রাখবে, চোখ বন্ধ করে মনে রাখবে, এবং এই ফান্ডা দিয়ে তুমি যে কোনো অঙ্ক সলভ করতে পারবে, হোয়াট এভার দ্য প্রবলেম মে বি। একটা প্রবলেম করা যাক, প্র্যাকটিস সেট করা যাক। বলো, কেসিএল এর একটা অঙ্ক করি, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? 3 হ্যাঁ, i5 কত হবে? 3 হ্যাঁ, 3 হবে স্যার। 3 একটা অ্যান্সার আসছে। 3 হবে। 4 কি হবে? তাহলে 7 হ্যাঁ হবে 3 স্যার। হবে 3 স্যার 3 হবে ডি। 3 হবে। তাহলে সামেশন অফ i, 2 টা 5 তার 2 ঢুকে। i ইনকামিং, এইটা হচ্ছে কেসিএল। আমি ওসব জানি না, আমি আমার কাছে সলিউশন নেই এখন। সামেশন অফ i ইনকামিং ইজ ইকুয়াল টু 0। তাহলে এই নোডের রেসপেক্টে ইনকামিং কারেন্ট কি কি আছে? i2 আছে, মানে 2 হয়ে গেল। আচ্ছা, i1 টা কত আছে? -3। i4 টা কত আছে? +5। i3 টা কত আছে? -1। i5 টা কত আছে? -i5 ইকুয়াল টু 0। তাহলে 2 আর 5 এর 7 -4 ইকুয়াল i5, দ্যাট ইজ ইকুয়াল 3। ঠিক আছে, দ্যাট ইজ মাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেনটা তোমাদের আমি দেখছি খুব পপুলার কোশ্চেন, তোমাদের ইচ্ছে সেটা হচ্ছে কালার কোডিং বার করা। মনে আছে? খুব কষ্ট করে মুখস্থ করেছিলাম। বিবি রয় গুড বয়, বিবি রয় গুড বয়, ভেরি গুড ওয়ার্কার, গোল্ডেন সিলভার। তাই তো লিখেছি? বিবি রয় গুড বয়, ভেরি গুড ওয়ার্কার, গোল্ডেন সিলভার। দেখো, প্রথমে লিখতে হবে ফার্স্ট কালার, তারপর লিখতে হবে সেকেন্ড কালার, তারপর লিখতে হবে মাল্টিপ্লায়ার বা থার্ড কালার। এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। ভুল করলে বলবে কিন্তু, হ্যাঁ মনে নেই আমার। ফোর্থ হচ্ছে এরর, পার্সেন্টেজ এরর, তাই না? তাহলে দেখো, ব্ল্যাক হচ্ছে তোমার কি থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে, 1 থেকে 9 পর্যন্ত যেতে হবে। 1 2 3 0 থেকে 0 থেকে হবে। 0 থেকে। সরি, ওইটা আমি দেখছিলাম কতজন জেগে আছে। সরি, দুঃখিত, ভেরি ভেরি দুঃখিত। তাহলে এটা হয়ে গেল কত? 0 1 2 3 4 5 6 7 8, তারপরে 9। সেকেন্ড কালার কি হবে? সেম হবে তো নাকি? 0 1 3 4 5 6 7 8 9।
থার্ড কালারটা কি হবে, 10 এর পাওয়ারে চলে যাবে, তাই তো? হ্যাঁ। এই নাম্বারটা 10 এর পাওয়ার চলে যাবে, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, ভুল করলে বলবে কিন্তু, প্রশ্ন নেই আমার, আমি চেষ্টা করছি করার। 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 7, অ্যান্সার না মিললে তোমরাই বুঝবে, 10 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 9। ফোর্থ কালারে রেডে হয় +-2%, গোল্ডেনে হয় কত, 5% প্লাস 5%। মাইনাস, তাই না? +-5%। সিলভারে সিলভারে হয় 5%, নো কালারে নো কালার 20। 20 এইবার দেখো কি বলেছে। রেড 1 কিলো ওহম। কি হবে, 2 হবে। আচ্ছা, ব্রাউন 21 হবে, 60 ব্যান্ড বলেছে। অরেঞ্জ, অরেঞ্জ মানে কত, এই যে DBROY, অরেঞ্জ 10 টু দি পাওয়ার 3। ফোর্থ ব্যান্ড কি, গোল্ড, +-5%, তাহলে 21 কিলো ওহম +-5%, বুঝতে পারলেন? ঠিক করলাম, বলো হ্যাঁ এবার সবাই ঠিক করে, ক্যালকুলেটর ঠিক করলো কিনা? ঠিক করেছি, বার করতে পারবো আশা করি। হ্যাঁ স্যার, ঠিক আছে। নেক্সট, এইবার হচ্ছে 3 নাম্বার। কি বলেছে দেখো, এরকম একটা কানেকশন দিয়েছে, এটা একটা বেসিক্যালি ডেল্টা কানেকশন, ডেল্টাকে স্টারে কনভার্ট করতে দিয়েছে। ধরো এটা একটা ডেল্টা কানেকশন আছে, ঠিক আছে, এইটাকে স্টারে কনভার্ট করুন। একটা ট্রিক্স মনে রাখো, যদি ডেল্টা দেওয়া থাকে আর স্টার বার করতে হয়, একটা ট্রিক্স আছে। এই বদমাইশি করিস না, এও পাগল হয়ে যাচ্ছে, সারাদিন সারাদিন ক্লাস করছে তো, ও বলছে আমি আর করবো না, পাগল হয়ে যাচ্ছে। এখানে দেবে না বলে ঠিক করেছে নাকি রে? এই কিছুক্ষণ আগে পাগলামোটা করছিল। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এইটা ধরো আমার কাছে দিয়ে দিয়েছে, ধরো এই পয়েন্ট হচ্ছে 1, এই পয়েন্ট হচ্ছে 2, এই পয়েন্ট হচ্ছে 3, তাহলে এই রেজিস্ট্যান্স হচ্ছে R12, এটা হচ্ছে R23, এটা হচ্ছে R31, ঠিক আছে। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমি যদি নাম দিই R1, আরে বাবা রে, এটা যদি নাম দিই R1, এটা নাম দিলাম R2, এটা নাম দিলাম R3, ঠিক আছে। সো দেখো, যদি আমাকে R1 বার করতে বলে, R1 যদি বার করতে বলে, R1 কে দেখে কি মনে হচ্ছে, R31 আর R12 এই পয়েন্টে এসে মিট করছে, তাই না? R1 এর এই পয়েন্টে এসে মিট করছে, মিট থেকে আসে মাল্টিপ্লিকেশন, এইটুকু মনে রাখলেই হবে, মিট থেকে আসে মাল্টিপ্লিকেশন। মিট থেকে কি আসে, মাল্টিপ্লিকেশন। বার করতে পারবে তো এবার? বলো কত হচ্ছে, মিড থেকে কি আসে, মাল্টিপ্লিকেশন, তাহলে ভ্যালুটা কত হবে বলো? R12 R23 ডিভাইডেড বাই R12 প্লাস R23 প্লাস R31, ঠিক আছে। তাহলে এবার তুমি ধরে নাও, এটাকে 2 ধরে নাও, এটাকে 4 ধরে নাও, এটাকে 3 ধরে নাও, তাহলে কত হবে? 3 দুগুণে 6 ডিভাইড বাই 6 আর 4 10, 0.6, তাই তো, 0.6। হোয়াট অ্যাবাউট R2? R2 কত হবে বলো? 2 ইন্টু 4 বাই 10। 0.8 R3 কত হবে? 1.2 4 3 12, 12 বাই 10, 1.2। স্যার নিচে তো 9 হবে, সেটা কি করে 9 হবে? এটা তো 4 আছে, 4 আর 3 4 12, 7 4 থেকে 7 কেন, গুণ হচ্ছে তো মাল্টিপ্লিকেশন, মিট মানে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। সো 1.2 ohms। যদি এর উল্টোটা দেয় তাহলে কি করব? এটা তো করলাম কি, ডেল্টা থেকে স্টার, যদি স্টার থেকে ডেল্টা দেয়
সবকটাই তো ভুল হয়েছে মনে হচ্ছে, 9 হবে তো নিচে। স্যার নিচে 9 হতো না, প্লাসটা হ্যাঁ 4 3 7 আর 2 9 তো। ও হো 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 ও সরি সরি, 4 আর 3, 4 আর 2 6 আর 3 9 হবে না, 10 কেন হবে, 9 হবে। ক্যালকুলেশনের সুবিধার জন্য যা খুশি তাই করতে পারি আমি, বুঝতে পেরেছিস? 6 এর 9, 12 9। এবার ঠিক আছে, দেখো তো এবার ঠিক আছে কিনা এবার ঠিক আছে। ঠিক আছে তো, ব্যাস। তাহলে এটা হয়ে গেল তোমার কাছে 2 এর 3, এটা হয়ে গেল তোমার কাছে 8 এর 9, এইটা হয়ে গেল তোমার কাছে 4 এর 8 3। এর 3 স্যার, 8 এর 3। 8 এর 3 হবে, 8 এর 3 হবে না 4 এর 3 হবে? স্যার 8 2টা 8 এদিকে 3 আছে, এদিকে 4 আছে, তাহলে 4 ইন্টু 3 12, 12 ডিভাইডেড বাই কত হবে, 3টের যোগফল 9, 12 বাই 9। স্যার 8 2 স্যার আগেরটা বলছি। আগেরটা বলছি, আগেরটা কত, 4 দুগুণে 8, 8 এর তলায় 9 হবে তো, 3টের যোগফল তো। হুম 2 আর 4 এ 8, আর 3টের যোগফল তলায় থাকবে 9 হবে। 9। 8 এর 9। এবার স্টার থেকে যখন তুমি ডেল্টা করতে যাবে, তার মানে হচ্ছে দেখো, ধরো আমি এই স্টারটাকে এইভাবে লিখছি, ধরো তুমি পার্টিকুলার এই ব্রাঞ্চটাকে ভাবো, যে কোনো একটাকে ভাবো, দিস ইজ R12, এটা হচ্ছে R1, এটা R2, তাই তো? R12 দেখে কি মনে হচ্ছে, দিস টু আর কানেক্টেড ইন সিরিজ। রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট হলে কিরকম হয়, যোগ হবে। যোগ হয়, যোগ হয়েছে। R1 প্লাস R2 প্লাস R1 R2 বাই R3, যোগ হলো তো, R1 প্লাস R2 প্লাস R1 R2 বাই R3। তাহলে এটা হয়ে গেল স্টার টু ডেল্টা কনভার্সন। ঠিক আছে, এইভাবে ছোট ছোট শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা এই জিনিসগুলো খুব সহজে মনে রাখতে পারি। মিট মানে মাল্টিপ্লিকেশন, এইখানে দেখে কি মনে হচ্ছে এই দুটো এসে মিট করছে, এখানে দেখে কি মনে হচ্ছে এই দুটো যোগ হয়ে এটা তৈরি হয়েছে। যোগ মানে কি, সিরিজ আছে, সিরিজ মানে যোগ, R1 প্লাস R2। ফর্মুলা গুলো কিন্তু ঝপঝপ ঝপঝপ নামাতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না, সময় বেশি লাগালে চলবে না। বুঝতে পারলে কি করলাম? নেক্সট কোশ্চেন, write the current equation at the 3 nodes of the following circuits। মানে এখানে KCL গুলো লিখতে বলেছে বাংলায়, ঠিক আছে। তাহলে at node 1 ধরো এখান থেকে একটা কারেন্ট ঢুকছে, এখান থেকে একটা কারেন্ট ঢুকছে, এই দিক দিয়ে একটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে একটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে। সো হোয়াট ইজ দিস কারেন্ট, বলো। 3 is equal to কত লিখতে পারবো, I1 plus I2 at node 1, at node 1। node 2 তে কত লিখবো বলো, I2 ঢুকছে, I3 I4 বেরোচ্ছে, I2 is equal to I3 plus I4। I4 at node 3 কত লিখবো বলো, I4 ঢুকছে আর I5 ঢুকছে, I4 ঢুকছে আর 5 ঢুকছে, I4 plus I5 5 বেরিয়ে is equal to I5। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারলাম। তো these are the 3 equations that can be formed। এই তিনটে ইকুয়েশন আমরা তৈরি করতে পারবো from this circuit। এটাই আমাদের বার করতে বলেছে। Write the current equations for the 3 nodes। আমি আর অ্যানসার কিটা দিইনি এখানে, অ্যানসার কি ইজ নট ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন দ্যাট কনসেপ্ট ইজ ইম্পর্টেন্ট। এটা দেখো, এরপর থেকে অ্যানসার কি দেওয়া আছে। বলছে the total power dissipated in the above circuit of the 70 watts। এই টোটাল সার্কিটে 70 ওয়াটস এর লস হচ্ছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, আর এর ভ্যালু কত? যদি 70 ওয়াটের লস হয়, কারেন্ট কত যাচ্ছে, ভি স্কয়ার, সরি ভিআই ইজ ইকুয়াল টু কত হবে, টোটাল পাওয়ার সাপ্লাই কত হচ্ছে, P is equal to VI। P বলে দিয়েছে 70 ওয়াট, V বলে দিয়েছে 22 ভোল্ট।
দ্যাট ইজ ইকুয়াল টু কারেন্ট 35-11। ঠিক আছে, তাহলে এখান থেকে 35-11 কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে 35-11 কারেন্ট যদি ফ্লো হয় তাহলে হোয়াট ইজ দ্য ভোল্টেজ ড্রপ? এই ব্রাঞ্চে কত ভোল্টেজ ড্রপ হবে, এই ব্রাঞ্চে কত ভোল্টেজ ড্রপ হবে বলো, কে বলতে পারে? দেখো, যদি এখান থেকে 35-11 কারেন্ট যায় তাহলে এই 35-11 কারেন্টটা ইন্টু আর এই ভোল্টেজ ড্রপটা এখানে তৈরি করবে। আর এই ব্রাঞ্চটার অ্যাক্রস ধরো কিছু একটা ভোল্টেজ ড্রপ হবে, সে V1 বা V12। তাহলে এটা প্লাস V12 ইজ ইকুয়াল টু কত হবে? এই টোটাল ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু 22 এর সঙ্গে সমান হবে। এবার V12 টা বার করবো কি করে? দেখো, এই যে কারেন্টটা ঢুকছে, সাপোজ দিস ইজ I, সেই কারেন্টটাই তো এখানে সাপোজ I1 এ ভাগ হয়ে যাচ্ছে, I2 তে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি বাই কারেন্ট ডিভিশন রুল, I1 ইজ ইকুয়াল টু I ইনটু অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স মানে 8 ডিভাইডেড বাই সামেশন অফ বোথ দ্য রেজিস্ট্যান্সেস 12 প্লাস 8। তাহলে I1 সমান সমান হয়ে যাচ্ছে 35-11 মাল্টিপ্লাইড বাই 8-20। এটা কত হচ্ছে? 5-7 35, 5-4 20, 4 2 8, তার মানে 14-11 এত অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে যদি 14-11 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তাহলে হোয়াট ইজ দ্য ভোল্টেজ ড্রপ? 14-11 ইন্টু 12 প্লাস 35/11 ইন্টু আর ইজ ইকুয়াল টু 22। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? 35 এর আর ইজ ইকুয়াল টু 22 ইন্টু 11 মাইনাস 14 ইন্টু 12। সব কটার তলায় 35 দিয়ে ভাগ করে দাও। তো আর ইজ ইকুয়াল টু 22 ইন্টু 11 বাই 35 মাইনাস 14 ইন্টু 12 বাই 35। তাহলে 7 2 14, 5 7 35, 24 5, আর এটা হচ্ছে কত? 242 ডিভাইডেড বাই 35। ঠিক আছে, মাইনাস কত হচ্ছে? 24 5। ঠিক আছে, তাহলে 7 দিয়ে গুণ করো, 242 কত হচ্ছে? 242 মাইনাস 24 7 দিয়ে 4 7 28 8 2, 7 2 14, 14 আর 2 16 ডিভাইড বাই 35 বার করো, এটা কত হচ্ছে? দেখো, ওইদিকে 42 আর এইদিকে 32, তাই তো? কত হয়? এদিকে হচ্ছে তোমার 32 আর ওদিকে হচ্ছে তোমার 42। 32 আর 42 74, 74 বাই 35 মানে একের একটু বেশি। 35 দুগুণে 70, 4 0 5 একে 5, তার মানে এটা হবে অপশন বি। মিলছে? সকলের অপশন বি আসছে? দেখো তো কি করে বার করলাম, বুঝতে পারলেন? ভালো ভাই, সকল আর কোনো কোশ্চেন, কারো কোনো জিজ্ঞাসা এই পর্যন্ত? ওহমস ল দিয়ে এটা করা যাবে না? বারবার 8 প্যারালাল কানেকশন করে ওর ভিতরে ভোল্টেজ ড্রপটা বের করে দিয়ে হ্যাঁ, ভোল্টেজ 22 থেকে মাইনাস করে দিয়ে আইটা সমান করলে হবে না? ওইভাবেই বার করলাম। এই যে I1 টা বার করছি না, হুম, I1 তো ওইভাবেই বার করলাম। কারেন্ট ডিভিশন রুল বলে এটাকে, সিডিআর। সিডিআর লাগিয়েছি, সিডিআর কারেন্ট ডিভিশন রুল বাই অ্যাপ্লাইং কারেন্ট ডিভিশন রুল। নেক্সট দেখো, টোটাল ইন্ডাকটেন্স অফ দ্য ফলোইং সার্কিট কি হবে? প্যারালাল তো 1 by L equivalent is equal to 1 by L1 plus 1 by L2 plus 1 by L3.
ঠিক আছে, সলিউশন করো, অ্যান্সার বেরোবে 1 এর 10 প্লাস 1 এর 5 প্লাস 1 এর 2। তাহলে 10 1 কে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আচ্ছা 5 দুগুণে 10, হ্যাঁ। তাহলে 5 এর 2 7 এর 8, 8 এর 10, এর ইকুইভ্যালেন্ট। তাহলে এল কত হবে? 1.25 10/8। তাহলে 5 এর 4। কত আনসার হবে তাহলে? 1.25 হবে তো? এইটা দেখো, কেভিএল রং করতে কি বলেছে? ইন দ্য ফলোইং সার্কিট ভিজি and IS are independent sources. VG এবং IS হচ্ছে independent sources. Find the current IX. IX কত বার করতে হবে? তাহলে কি করে বার করব? নোডাল লাগাও, KCL অ্যাপ্লাই করো। ধরো এদিকে যেটা কারেন্ট ঢুকছে I1, এদিক দিয়ে একটা কারেন্ট ঢুকছে, কত বলে দিয়েছে? IS equal to 2 অ্যাম্পিয়ার। এদিক দিয়ে কারেন্ট বের হচ্ছে IX। তাহলে আমি যদি KVL লাগাই, KCL লাগাই, applying KCL at node A, ঠিক আছে, consider this as node A, this is node A, this is grounded। তাহলে কি লিখবো? I1 plus IS is equal to I of X। I1 কত হবে? এর নোড ভোল্টেজ ধরে নাও VA। Suppose the node voltage in this place is VA। তাহলে what is the current? I1 কত হবে? I1 will be equal to voltage difference by resistance, VG minus VA divided by 6। IS কত আছে? 2 অ্যাম্পিয়ার আছে। IX বার করতে হবে। VG কত আছে? 3 ভোল্ট আছে। VA কত আছে? VA হ্যাঁ, VA হচ্ছে, VA বলে দেওয়া আছে না? VA বলা নেই, VA বলা নেই, কিন্তু বার করতে পারবে। কি করে বলতো? VA বলা নেই কিন্তু সত্য বার করা যাবে। কি করে বলতো? VA টা তো বলা নেই, ও IX টাও বলা নেই। ঠিক আছে, IX টা বলা নেই। IX টাকে কি লিখতে পারবো? হোয়াট ইজ IX? নোড ভোল্টেজ যে VA, এটা হচ্ছে 0, মানে VA মাইনাস 0 ডিভাইড বাই 9 ওহম, এভাবে লিখতে পারি। তাহলে 3 minus VA by 6 plus 2 is equal to VA minus 0 by 9। তাহলে এটা কত হচ্ছে? 3 এর 6 হাফ plus 2 is equal to VA by 9 plus VA by 6। If we take VA common, কত হচ্ছে? 6 আর 9 কোনটা নেব? 36 নিচ্ছি। 4 9 36, 6 6 36। এটা কত হচ্ছে? 2 গুণে 4 থেকে 5 এর 2, 18 2 গুণে 36, 6 4 10। এটা কাটলে 10 কাটলে 2 হবে, এটা কাটলে 9 হবে। তাহলে VA সমান সমান কত হচ্ছে? 9 ভোল্টস। If VA is 9 volts, বলো, if VA is 9 volts, what is IX? IX is equal to VA minus 0 divided by 9. 9 minus 0 by 9, 1 ampere। অপশন বি। বুঝতে পারলে কি করলাম? কিভাবে KCL অঙ্কটা সলভ করলাম? দেখো, তাড়াতাড়ি করলাম, আরেকবার বলবো, দরকার আছে? জাস্ট এখানে KCL অ্যাপ্লাই করেছি। হ্যাঁ স্যার বলেন। জাস্ট I1 equal to IX, I1 plus IS is equal to IX, এটা লিখেছি। I1 টাকে লিখেছি VG minus VA by 6, IS টা দেওয়া আছে, IX টা লিখেছি VA minus 0 divided by 9। সেখান থেকে VA বার করেছি, VA by 9 করে দিয়ে IX বার করেছি। These are some of the questions। এখানে আরো প্র্যাকটিস কোশ্চেন দেওয়া আছে, তোমরা সব সলিউশন করবে, সলিউশন করে আমাকে পাঠাবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আমাদের KCL KVL ওহমস ল এই যে পোর্শনটা কমপ্লিট করা। এখানে আরো অনেক প্র্যাকটিস প্রবলেম আছে, 17 থেকে 35, এখনো 20টা মতো কোশ্চেন তোমাদের দিয়ে রাখলাম।
তোমরা ট্রাই করবে, না পারলে আমি সলিউশন করে দেবো। আজকে এই পর্যন্তই থাকবে। Ohm's law and KCL KVL কত তারিখ আজকে? 10/10/2025 10/10/20। বাকি যে অঙ্কগুলো আছে সব সলভ করে আমাকে পাঠাবো, যেটা পারবে না সেটা আমি সলিউশন করবো। রেকর্ডিংটা এখানেই শেষ করলাম। তো থ্যাংক ইউ সকলকে, রেকর্ডিং এই পর্যন্ত থাকলো। আবার পরের ক্লাসে তোমাদের পরের সেশনের ক্লাসটা যেটা হবে সেটা বলে দিই, নাহলে ডিস্টার্ব করবে বড্ড, তোমরা বুঝতেই পারছো না অনেকজন। তোমাদের এই শিডিউলটা যেটা আছে সেই শিডিউলটা ভালো করে দেখো। শিডিউলটা যেটা পাঠিয়েছিলাম সেই শিডিউলটা অনুযায়ী তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস থাকছে। তোমরা অবশ্যই সেই শিডিউলের টাইমে লাইভ ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? এর পরের ক্লাস যেটা তোমাদের আছে সেটা আছে নেক্সট ফ্রাইডে 17 তারিখ। 17 তারিখ আর 18 তারিখ তোমাদের ক্লাস আছে রাত্রিবেলা। ইন দ্য মিন টাইম আমি যদি ফাঁকা সময় কিছু পাই হয়তো 14 তারিখ একটা ক্লাস মিলেও দিতে পারি, ঠিক আছে? 14 তারিখ একটা ক্লাস হওয়ার সম্ভাবনা আছে রাত্রিবেলা, ঠিক আছে? খেয়াল রাখবে, নোটিস রাখবে। এই পর্যন্ত তোমাদের বড় রইল। স্যার মিডিলে বেঙ্গলির ক্লাসটা কি আমরা হ্যাঁ হবে হবে, বেঙ্গলি ক্লাস হবে, নন টেকনিক্যাল ক্লাস তোমাদের হবে, কারেক্ট, নন টেকনিক্যাল ক্লাস তোমাদের হবে।